সবাইকে স্বাগত জানাই যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে। আগামীকাল হাইকোর্টের আপিল বিভাগে যে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে রিভিউ আবেদনের যে শুনানি চলছিল তার ব্যাপারে পর্যবেক্ষণ দেবেন সম্মানিত বিচারপতিগণ। শুরুতে বলে রাখি, আমি যেহেতু আইনের মানুষ নয়, দুই একটা লিগ্যাল টার্ম হয়তো অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, বাট আমার ধারণা যে আমি কি বলার চেষ্টা করছি এটা আপনারা বুঝবেন। এবং আমার এই রূপান্তরের সত্য পর্বটি অনেক আইনজীবী এবং বিচারপতিও দেখে থাকেন, সুতরাং সেই জায়গায় আমি মনে করছি যে আজকে আমার এই কথাগুলো বলা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে একটু অতীতে ফিরে যায় যে বাংলাদেশে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এসেছিল সংবিধানের অংশ হয়ে। যদিও 1991 সালে একটা টেম্পোরারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে সেই নির্বাচনে বিএনপি যখন জয়লাভ করে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছিল, সেই সময় বেশ কয়েকটি নির্বাচন, বিশেষ করে মাগুরা একটি নির্বাচন হয়েছিল। মাগুরার সেই নির্বাচনে এমন ভোট ডাকাতি হয়েছিল যে তারপর থেকেই এই দলীয় সরকারের অধীনে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে এবং সেই সময়ে আওয়ামী লীগ সারা দেশব্যাপী একটা বিশাল আন্দোলন গড়ে তোলে যে এই নির্বাচিত যে বিএনপি সরকার তাদের অধীনে ফেয়ার ইলেকশন সম্ভব না। সো তারা আন্দোলন শুরু করে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য। এবং তারপরে আপনারা জানেন যে 1996 সালে একদিকে আওয়ামী লীগ কেয়ারটেকার গভর্নমেন্ট চাইছে, আর একদিকে বিএনপি দিতে চায়নি, এবং বিএনপি অনেকটা জোর করেই 1996 সালের 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিল, যেখানে আওয়ামী লীগ সহ বড় বড় দলগুলো অংশগ্রহণ করেনি। এবং তারা সেই সংসদে, সেই নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছিল, সেই সময় আওয়ামী লীগ যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল, জনতার মঞ্চ আপনাদের অনেকেই জানেন সেই সময় গঠিত হয়েছিল। সেই সময় ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে এবং আওয়ামী লীগ যে আন্দোলনটি করেছিল, তার ফলে বেগম খালেদা জিয়া, যাদের অতীত রেকর্ড ভোট ডাকাতি ও চুরির অনেক ইতিহাস রয়েছে, যাদের ঝুলিতে জমা আছে, তারা তখন বাধ্য হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের অপশন সংবিধানে সংযোগ করতে। এবং 15ই ফেব্রুয়ারির সেই নির্বাচনের পরে সরকার মাত্র 30শে মার্চ বিএনপি সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এবং তারপরেই সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে এই কেয়ারটেকার সিস্টেমটা ইনক্লুড করা হয় যে নির্বাচনে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সেটাও আমরা দেখলাম যে 2006 সালে যখন বিএনপি জামাত ক্ষমতায়, তখন ক্ষমতা কেয়ারটেকার সরকারের অধীনে হস্তান্তর করবে এবং তার অধীনে একটা নির্বাচন হবে। এটাই কাম্য ছিল। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে? অপশন ছিল যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস। তো ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস যিনি হওয়ার কথা, তার পরিবর্তে দলীয় একজনকে বানানোর জন্য তখন কি করা হলো, বিচারপতিদের বয়স, অবসরের বয়স 65 থেকে 67 করা হলো। এবং এই 65 থেকে 67 করা হলে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস হিসেবে যিনি কেয়ারটেকার চিফ হবেন, তিনি আসলে বিএনপির খুব ঘনিষ্ঠ এবং একসময় বিএনপির রাজনৈতিক ধারার সাথেও সম্পৃক্ত ছিলেন। তো এটা নিয়ে আবার একটা নতুন করে জটিলতা তৈরি হয় এবং এটার বিরুদ্ধে মহাজোট গঠিত হয়েছিল। সবাই মিলে এটা প্রোটেস্ট করেছিল যে এইভাবে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ম্যানিপুলেট করা যাবে না। এবং তারপরে আপনারা জানেন দীর্ঘ ইতিহাস। তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট হলো সেই সময় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন নিজেই কেয়ারটেকার চিফ হলেন আর কি। যেহেতু চিফ জাস্টিসে করা গেল না, তিনি নিজেও ডিক্লাইন করলেন। বাকি অপশনগুলো বিবেচনায় না নিয়ে ইয়াজউদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ হলেন এবং তিনি একটা নির্বাচনের ডেটও ঘোষণা করলেন। তারপরে 111 এলো। এই সেই ঘটনা জানেন যে আর্মি ব্যাক্ট একটা 111, তারপরে 2008-এর শেষে তার আর্মি ব্যাক্ট 111ও কিন্তু তখনও কিন্তু এই ইউনূস বিহাইন্ড দ্য সিন ছিল। এবং তখনও প্ল্যান ছিল যে খালেদা জিয়া শেখ হাসিনাকে -2কে বাস্তবায়ন করে ডক্টর ইউনূসকে ক্ষমতায় আনা হবে। কিন্তু সমস্যা ইউনূস নিজেই তৈরি করেছিলেন। ইউনূস বলেছিলেন যে তিনি এই 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য না, তাকে 10 বছরের জন্য কেয়ারটেকার চিফ হিসেবে দিতে হবে। তো সেটা আবার সম্ভব হয়নি। তো সেই সময় ডক্টর ইউনূস কিন্তু একটা রাজনৈতিক দল গড়ার চেষ্টা করেছিলেন নাগরিক শক্তি নামে, কিন্তু পাবলিকের রেসপন্স না পেয়ে তিনি মানে কেটে পড়েছিলেন।
তো যাই হোক, তারপরে তো বাংলাদেশ দীর্ঘদিন রাজনীতির সবই আপনারা জানেন। এখন এই 2011 সালে হাইকোর্টের আপিল বিভাগের বিচারপতিদের মতামতের ভিত্তিতে ওই ত্রয়োদশ সংশোধনী যে কেয়ারটেকার সিস্টেমটা ইনক্লুড করা ছিল সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। তারপরে শেখ হাসিনার আমলে বাকি নির্বাচন হয়েছে 2014, 18 এবং 23-এ। এগুলো দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন আসলে নির্বাচনটা পরিচালনা করে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তি হয়েছে। তো গত বছরের 5ই অগস্ট যখন এই রেজিম চেঞ্জ হলো, তখন ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিল, তখন দেখা গেল যে এই আগস্ট থেকে অক্টোবরে বেশ কয়েকটি রিভিউ আবেদন হলো, যে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল যে করা হয়েছিল 2011-তে, যার ফলে পঞ্চদশ সংশোধনীতে এই বাতিলটা আবার ইনক্লুড করা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। সেই পঞ্চদশ সংশোধনীর সেই অংশগুলো স্পেশালি কেয়ারটেকার সরকারকে ফিরিয়ে আনার জন্য তারা সেই একটা রিভিউ পিটিশন সাবমিট করেছিল। বদিউল আলম মজুমদার, সুশাসনের জন্য নাগরিক, বিএনপি, জামাত, এরকম 4টে রিভিউ আবেদন জমা পড়ে এবং আপিল ডিভিশন সেটা অ্যাকসেপ্ট করে এবং তার উপরে শুনানি হয় অক্টোবর মাসে, এবং তারা আগামীকাল 20শে নভেম্বর তাদের পর্যবেক্ষণ দেবেন। এখন এই যে পর্যবেক্ষণ দেবেন তারা, এই যারা রিভিউ আবেদন করেছিলেন তারা একটি পক্ষ হলো জামাত, একটি পক্ষ হলো বিএনপি, আর একটি পক্ষ হলো এই যে সুশাসনের জন্য নাগরিক এবং সুশীল কয়েকজন। তো এখন কথা হলো যে বিচারপতিরা রায় দেবেন কিসের ভিত্তিতে? তারা কি এই রিভিউ আবেদন যারা করেছে তাদের আইনজীবীরা যে যুক্তিগুলো তুলে ধরেছেন তার পরিপ্রেক্ষিতে রায় দেবেন, নাকি তারা আইনের বিভিন্ন বাস্তবতা, মানে আইনের ধারা প্রয়োগ করে বাংলাদেশের বাস্তবতা, এবং বাংলাদেশ এখন একটা গভীর সংকটে নিপতিত, এই সংকট থেকে উদ্ধার করবার একটা ঐতিহাসিক সুযোগ সুপ্রিম কোর্টের সামনে এসেছে, সেই বাস্তবতা বিবেচনা করে রায় দেবেন কিনা, এইটা এখন একটা $1 মিলিয়ন প্রশ্ন। আমরা মোটামুটি এখন জেনে গেছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট ফিরে আসবে, এটা আমাদের ধারণা, এবং একটা অসমর্থিত সূত্রে জেনেছি যে আপিল বিভাগের যে 7 জন বিচারপতি রয়েছেন তাদের 4 জন অন্তত চান কেয়ারটেকার সরকার ব্যবস্থাটা ফিরে আসুক, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, আর 3 জন তারা ভিন্ন মত পোষণ করছেন, দে হ্যাভ ডিফারেন্ট সাজেশনস। তো সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আমরা আশা করছি যে আগামীকাল যে পর্যবেক্ষণ দেবেন আপিল বিভাগ, সেটি আসলে কেয়ারটেকার গভর্নমেন্টকে ফিরিয়ে আনার যে পক্ষেই যাবে। কিন্তু কথা হলো যে এখন $1 মিলিয়ন প্রশ্ন হলো যে কবে থেকে এই কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থাটা ইমপ্লিমেন্ট হবে? এইবারই কি আসন্ন যে সংসদ নির্বাচনটা হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটা কি কেয়ারটেকার সরকারের অধীনে হবে, নাকি পরবর্তীতে চতুর্দশ সংসদ নির্বাচনটি কেয়ারটেকার সরকারের অধীনে হবে? এবং এইটা খুব ভাইটাল একটা বিষয় হয়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে। যারা রিভিউ আবেদন করেছে, জামাত ইসলাম বলেন বা বিএনপি বলেন, বা এদের সবারই কথা হলো যে এই নির্বাচনটা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের অধীনেই হোক, পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেমটা ইমপ্লিমেন্ট হোক। কিন্তু এই যে যারা চাইছেন এই ইন্টারিম সরকারের অধীনেই নির্বাচনটা হোক, তারা কিন্তু পলিটিক্যালি বায়াসড। তারা জামাতের পলিটিক্যাল এজেন্ডার পক্ষে, বিএনপির পলিটিক্যাল এজেন্ডার পক্ষে তারা আর্গুমেন্ট প্লেস করেছে। কিন্তু এখন সুপ্রিম কোর্ট যেটা শুরুতেই বললাম, যে এই দলীয় বায়াসড আর্গুমেন্টের উপরে ভিত্তি করে রায় দেবেন, নাকি ওভারঅল বাংলাদেশের অবস্থা বিবেচনা করে রায় দেবেন? কারণ যে এই যে অগাস্টের যে রেজিম চেঞ্জ হলো, শেখ হাসিনা চলে গেলেন, ডক্টর ইউনূস আসলেন, হাইকোর্ট থেকে একটা রেফারেন্স রাষ্ট্রপতির অনুরোধে যে রেফারেন্সটা নেওয়া হলো, এই সব বিষয়গুলো গোলমেলে এবং এটার বৈধতার সংকট রয়েছে। তারপরে অনেকে বলেন যে এটা ডক্ট্রিন অফ নেসেসিটি, যেহেতু প্রধানমন্ত্রী চলে গেছেন একটা শূন্যতা তৈরি হয়েছে। যদি ডক্ট্রিন অফ নেসেসিটির কথা ধরে নেন, তো সংবিধানে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশনই নাই, এটা অবৈধ। এবং এখন একটা সুযোগ এসেছে যে আগামী নির্বাচন একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে করে এই বর্তমানের অসাংবিধানিক অবৈধ সরকারটাকে সরিয়ে দেওয়া, এবং
যদি একটা নতুন সরকারের অধীনে একটা ইনক্লুসিভ নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ যে আসন্ন একটা গভীর রাজনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে সেটি থেকে উত্তরণের একটা সুযোগ তৈরি হতে পারে। সুতরাং আমি আশা করব যে আমাদের মাননীয় বিচারপতিগণ তাদের বিচার বিবেচনা বোধ প্রয়োগ করে আইনের প্রতি তাদের যে কমিটমেন্ট সেই জায়গা থেকে তারা একটা রায় দেবেন। এবং এখন তো ডক্ট্রিন অফ নেসেসিটির আর প্রয়োজন নেই, এবং দেশে এমন কোনো দুর্যোগও চলছে না, যুদ্ধ অবস্থাও চলছে না। সুতরাং এখন একটা কেয়ারটেকার সরকারের অধীনে বোধহয় একটা নির্বাচন করা যায়, এবং এই কেয়ারটেকার সরকারের প্রধান কে হবে সেটা নিয়েও একটা আলোচনা বাজারে আছে। এবং অনেকে বলছে যে যদি সবার কাছে গ্রহণযোগ্য কাউকে খুঁজে না পাওয়া যায়, তাহলে মাননীয় রাষ্ট্রপতিকে প্রধান করে কেয়ারটেকার গভর্নমেন্ট করা যায় কিনা, এটা নিয়েও কিন্তু একটা আলোচনা আছে। সভাপতি সবাই আগামীকালকের দিকে তাকিয়ে থাকবেন এবং এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের আপিল বিভাগ তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করবেন কিনা, নাকি তারা চলমান সংকটকে আরো গভীরতার সামনে ঠেলে দেবেন, সেটার জন্য আরেকদিন অপেক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। কলকাতায় আওয়ামী লীগের বিরাট মিটিং, মার্চ টু যমুনা কবে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই মুহূর্তে বাংলাদেশকে যদি দেখেন, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগকে যদি দেখেন, আজ থেকে 55 বছর আগের 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কালের যে অবস্থায় উপনীত হয়েছিল আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ, আজকে সেই অবস্থাতেই পতিত হয়েছে। 1971 সালে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করতে হয়েছিল ভারতের মাটিতে বসে। আজকেও ঠিক এমনই অবস্থা যে বাংলাদেশে ঘটনা ঘটছে। বিশেষ করে গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একপাক্ষিকভাবে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন, এবং নির্বাসিত স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই বাংলাদেশের মাটি থেকে কিছুই করা যাচ্ছে না। দখলদার জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে দখল করে রেখেছে, যার দরুন বিদেশের মাটিতে আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতের মাটিতে বসে মিটিং করতে হচ্ছে। ঠিক তেমনিভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা গতকাল যেদিন রায় হলো ঠিক সেদিন কলকাতায় বসে মিটিং করেছেন। সেখান থেকে আজ মঙ্গলবার বাংলাদেশের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল। আওয়ামী নেতাস ইন এক্সাইল প্ল্যান স্টেয়ার ইন বাংলা শীর্ষক প্রতিবেদনে এ কথা লিখেছে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া। তবে কলকাতায় কোথায় কোন ঠিকানায় এই মিটিং হয়েছে তা জানায়নি পত্রিকাটি। সোমবার কেন্দ্রীয় কমিটির ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন দলটির এমন একজন নেতা শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে বলেছেন, 5ই আগস্টের পর থেকেই এটা নির্ধারণ করে রাখা হয়েছিল। হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ক্ষমতাসীনরা উন্মুখ হয়ে আছেন, তাই এ সময়ে তারা বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ওদিকে সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আপডেট দেওয়ার জন্য খবরের চ্যানেল এবং নিউজ পোর্টালগুলোতে আঠার মতো লেগেছিলেন। সন্ধ্যায় তিনি একটি বিবৃতি দিয়েছেন। বিকেল নাগাদ আদালতের রায় নিউজ চ্যানেল এবং অনলাইন নিউজ প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়ে। 2024 সালে ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া গণ অভ্যুত্থানকে নিয়ন্ত্রণে নিতে ঢাকায় শেখ হাসিনা প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বলে আদালত তাকে অভিযুক্ত করে। ওবায়দুল কাদের আদালতের রায়কে একটি ক্যাঙ্গারু কোর্টের বিচারের নামে প্রহসন বলে আখ্যায়িত করেন। তিনি আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, দাবি করেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নির্বাচন থেকে দূরে রাখতেই মিথ্যা অভিযোগে এই মামলা করা হয়েছে। তিনি রায়কে প্রত্যাখ্যান করে বলেন, এতে আমি বিস্মিত নই। সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা এই বিচার ও রায়কে শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখেন বলে বলা হয় রিপোর্টে।
এই রিপোর্টে আরও বলা হয়, পাকিস্তানের কাছ থেকে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময়ের সমস্যা সমাধানের চেষ্টা করেছেন শেখ হাসিনা। এই জন্যই তার বিরুদ্ধে এই প্রতিশোধ। কেন্দ্রীয় কমিটির এক নেতা আরও বলেন, শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং তার পক্ষে আমরা যেসব আইনজীবীকে প্রস্তাব করেছিলাম তাদের কাউকে আদালতে উপস্থিত হওয়ার অনুমতি না দেওয়ার মাধ্যমে বিচার হয়েছে। তার আত্মরক্ষার অধিকার সমুন্নত রাখা হয়নি। এই নেতা আদালত গঠনের কারণ নিয়ে প্রশ্ন তোলেন। ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন, শিগগিরই যমুনামুখী মার্চ করার জন্য আমরা আমাদের নেতার সঙ্গে আলোচনা করব এবং তার অনুমতি চাইব। দেশে গণতন্ত্র ফেরাতে এটা হবে অত্যন্ত কঠোর এক আন্দোলন। অর্থাৎ ওবায়দুল কাদের বলেছেন নেতার সঙ্গে, আমাদের নেতার সাথে বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করবেন, আলোচনা করে এক কঠোর কর্মসূচির দিকে যাবে আওয়ামী লীগ। এই ইঙ্গিতটাই দিয়েছেন ওবায়দুল কাদের। এবং গতকালকের মিটিং থেকে এটাই মোটামুটি সিদ্ধান্ত হয় যে মার্চ টু যমুনা। এখন আওয়ামী লীগের নিশ্চয়ই প্রস্তুতির ব্যাপার আছে, সেই প্রস্তুতির পরেই নিশ্চয়ই মার্চ টু যমুনা, যতই বাধা আসুক, বাধার প্রাচীর ডিঙ্গে নিশ্চয়ই আওয়ামী লীগ আজকের এই বাংলাদেশকে উদ্ধার করতে এগিয়ে আসবে, নিজেরাও উদ্ধার হবে, বাংলাদেশও উদ্ধার হবে। অন্যদিকে শুধু আওয়ামী লীগ যে বৈঠক করেছে, মিটিং করেছে, প্রতিক্রিয়া জানিয়েছে তা নয়, শেখ হাসিনার এই একপাক্ষিক মৃত্যুদণ্ডের রায় বা যে রায়টি দেওয়া হয়েছে সেই রায়ের ব্যাপারে সারা পৃথিবীর মানবাধিকার সংস্থাগুলো, জাতিসংঘ এটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না, যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে, কেননা দীর্ঘদিন ধরে এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ। একই সাথে তারা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছে। তবে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুইজনের অনুপস্থিতিতে বিচারের নজিরবিহীন গতি এবং রায় এই মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে। আসলে গতকাল থেকে এই রায়ের পর কেউ বসে নেই, আওয়ামী লীগ বসে নেই, আওয়ামী লীগ কাজ করছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রতিক্রিয়া জানিয়েছে এবং জাতিসংঘ পর্যন্ত প্রতিক্রিয়া জানিয়েছে। সরকার একপাক্ষিকভাবে এই রায়টা ঘোষণাটাই পর্যন্তই, কিন্তু বাস্তবায়ন করা দূর কি বাপ। আওয়ামী লীগ, আমরা অনেকে বলি যে আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ কি করছে? আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে এবং প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগ ঠিকই মাঠে নামবে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন করেছে, আজকে কিন্তু একই, আমি শুরুতেই বলছিলাম, আজকে একই পরিস্থিতির মুখোমুখি। কিছু কিছু সিম্বল দেখলে আপনি কিন্তু বুঝতে পারেন। গতকাল একটি উদাহরণের কথা বলেই আমি আলাপটা শেষ করতে চাই। গতকাল রায় পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ডেপুটি রেজিস্ট্রার এই রায়ের ব্যাপারে নাখোশ হয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। গতকাল রাতে ইসলামী ছাত্র শিবির নামধারী, আমরা ভিডিও ফুটেজ দেখলাম, তার বাসায় যেভাবে তাণ্ডব করে তাকে ধরে নিয়ে এলো, তাতে আমার মনে হলো যে 1971 সালে ইসলামী ছাত্র সংস্থা, এই জামাতের আল বদর আল শামসের যে সংস্থাগুলো যেভাবে 1971 সালে বুদ্ধিজীবীদের ধরে আনতো, ঠিক একই স্টাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে ধরে নিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এবং পুলিশ তার নামে মামলা করে
তাকে জেল হাজতে আদালতে হাজির করেছে, আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে, তার নামে মামলা হয়েছে, এটি শুনেছি, রাষ্ট্রবিরোধী আইনে মামলা হয়েছে। সেম 1971 সালে যা ঘটেছিল, যা ঘটেছিল, আজকে 2025-এ তাই ঘটছে। আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছিল, ভারত আমাদের সহযোগিতা করেছিল, আজকেও অবস্থা কিন্তু একদম তেমনটা। আওয়ামী লীগেরই নেতৃত্ব দিতে হবে, কারণ আমি বারবার বলি যে জামাত তো এই দেশটা এখন জামাতই দখল করেছে। এর ব্যাপারে এর বিরুদ্ধাচরণ করবে যে বিএনপি, না, বিএনপির কোনো বিরুদ্ধাচরণ নেই, বরঞ্চ বিএনপি পক্ষে হাতে তালি বাজাচ্ছে। তাহলে থাকলো কি আওয়ামী লীগ? আওয়ামী লীগেরই অ্যাটেম্প নিতে হবে এবং বিশ্ব জনমত গড়ে তুলতে হবে, এছাড়া উপায় নেই। আওয়ামী লীগ নেতারা ঘোষণা করেছেন নেতার অনুমতি নিয়ে মার্চ টু যমুনা করবেন, অবশ্যই করবেন। আমরা সেগুলো দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখব। এভাবে একটা দেশ চলতে পারে না, মানবাধিকারের এখানে কোনো অস্তিত্ব নেই, এটা একটা বন জঙ্গলে পরিণত হয়েছে, যে যেখানে যাকে পারছে মারছে, ধরছে, কাটছে। এভাবে একটা দেশ চলতে পারে না। জামাতে ইসলামী বাংলাদেশ, ইসলামের কথা বলেন তারা, ন্যায়ের কথা বলেন, আল্লাহর আইন চান, সৎ লোকের শাসন চান। নির্বাচন না করেই তারা ক্ষমতায়, তারা আল্লাহর আইন বাস্তবায়ন করছেন, সৎ লোকের শাসন বাস্তবায়ন করছেন, আপনারা দেখছেন। বাংলাদেশের মানুষ এদেরকে ভোট দিয়ে আপনি যদি নির্বাচিত করেন তাহলে কি হতে পারে সেই ছবিটা দেখার আগে ট্রেলার দেখে নিন। কাজেই উপায় নেই, আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তুলতে হবে, ভারত সহযোগিতা করতে হবে, বাংলাদেশের সব মানুষের সমর্থন দিতে হবে। 1971 সালে যেভাবে মানুষ, কমপক্ষে 90% মানুষ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, ঠিক আজকেও সেই রকমটা থাকতে হবে। দলমত বুঝি না, 2024-এর জুলাই আগস্টে কি ঘটেছে এটা বাদ দিন। অনেকে ভুল বুঝে বিভ্রান্ত হয়ে জুলাই আগস্টের সহিংসতাকে সমর্থন দিয়েছেন, তাদেরও এখন ঘুরে দাঁড়াতে হবে, নইলে আপনার আমার বাংলাদেশ বাঁচবে না। আমরা নিশ্চয়ই বাঁচবো, অনেক সামনে ঘাত প্রতিঘাত, পদ্মা মেঘনা যমুনার বহু জল গড়াবে, আমরা নিশ্চয়ই বেঁচে উঠব, সেই প্রত্যাশাই রাখি। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।